তাহলে টু এর পরে হবে ভার্বের বেস ফর্ম। অ্যাক্টিভ বাক্য ফলো করে কাকে? টেন্সকে। তার তো আমি যেটাকে প্রিফার করি কনফাইনটাকে, আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অসংখ্য বাক্য লেখার সময় এই স্ট্রাকচারগুলিকে আমরা কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, প্রেপোজিশন যদি থাকে, এই প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার টেস্ট ওয়ার্ড সলভিং ক্লাস। তো টেস্ট ওয়ার্ড সলভিং ক্লাসে আমরা প্র্যাকটিস দেখাবো যে আসলে কিভাবে প্র্যাকটিস করলে তোমার গ্রামারে 60 আউট অফ 60 মার্কসটাকে এনশিওর করা যায়। তো এই ক্লাসটা আমরা শুরু করতেছি যাকে দিয়ে, তার নাম হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। তো এই যে রাইট ফর্মস অফ ভার্বস বলতেছি, এই রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে সকল বোর্ডের 2025 সালের যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলিকে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো এখানে রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমটা আমরা স্টুডেন্টের মধ্যে দেখতে পাই। সেটা আসলে কিভাবে সর্ট আউট করা দরকার সেই মেথডগুলিকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি তোমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রেস করবা এবং তোমার বন্ধুদেরকে দেখার জন্য উৎসাহিত করবা এবং তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবা। এটা হচ্ছে তোমার কাছে আমার দাবি। ওকে, আচ্ছা এখন দেখো এখানে যে আমরা শুরু করতেছি কি দিয়ে, দেখো এখানে আমাদের যেই বোর্ডটা আছে সেখানে দেখো কতগুলি বোর্ডে আসছে। তো বোর্ডে দেখো আসছে রাজশাহী বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2023, ঢাকা বোর্ডে দুইবার আসছে। দেখছো কতটুকু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সটা। তো 2022 এবং 2016 সালে আসছে, টোটাল 5 বার আসছে। ঠিক আছে, তার মানে এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। হ্যাঁ, তো এখানে আমরা দেখব প্রথমে যেই মেথডটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে প্রত্যেকটা বক্সের ভিতরে যেটা থাকবে সেটার অর্থ বোঝার আমরা চেষ্টা করব। ল্যাগ মানে হচ্ছে পিছিয়ে পড়া। এরপর দেখো রিচ মানে কি? পৌঁছানো। লিড মানে নেতৃত্ব দেওয়া। ফলো মানে অনুসরণ করা। ডিপেন্ড মানে নির্ভর করা। বিল্ড মানে কি? তৈরি করা। রিমেম্বার স্মরণ করা। বি মানে হওয়া। বি এর আমরা জানি বি থাকলে কি লিখি? এম, ইজ, আর, ওয়াজারকে আমরা লিখতে পারি। এরপর দেখো আইডিয়াল। আইডিয়াল সাধারণত আমরা বলি অলস, কিন্তু এখানে দেখবা যে অলস থাকা এই অর্থে ব্যবহার করতেছে। হ্যাঁ, অলস থাকা মানে হচ্ছে আমি কাজ না করা যেটাকে বোঝাচ্ছি, সেই অর্থে এটাকে আইডিয়াল ব্যবহার করা হচ্ছে। এরপর দেখো বলা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? কাজ করা। চলো আমরা কনটেক্সটটাকে পড়ার চেষ্টা করি। দেখো কি বলা আছে? বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বলা আছে কি? বলো, বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। এখানে আমরা এই যে ভার্বটা আছে না, ভার্বটা এখানে ভার্ব কোন জায়গায় বসতেছে? এখানে বসতেছে না? তো এখানে যে ভার্বটা বসতেছে তুমি লক্ষ্য করো, এখানে এই যে ভার্বের পূর্বে এই অংশটাকে আমরা বলে থাকি সাধারণত কি বলে থাকি বলো? নাউন বলে থাকি। এখন এই যে নাউনটা কি হিসাবে বসছে? সাবজেক্টে বসছে। এখন একটা শব্দ দিয়ে যখন বসে তখন তাকে নাউন বলা হয়, যখন একাধিক শব্দ দিয়ে বসে তখন তাকে বলা হয় নাউন ফ্রেজ। এখন তুমি লক্ষ্য করো এই নাউন ফ্রেজের মধ্যে আছে কি একটা প্রেপোজিশন? বলো কি আছে? একটা প্রেপোজিশন। তুমি মনে রাখবা কোনো নাউন ফ্রেজের মধ্যে যদি একটা প্রেপোজিশন থাকে, ওই প্রেপোজিশনের পূর্বে যেই শব্দটা থাকবে বা শব্দগুচ্ছ থাকবে সেটাই হবে আমার হেড ওয়ার্ড বা কি ওয়ার্ড বা মূল শব্দ। আমি যাই বলি না কেন, যেভাবে ডিফাইন করি না কেন, সেই জিনিসটাই আমার হবে। এখন এই শব্দটাকে উপর নির্ভর করি আমি কি করব? এখানে আমি ভার্বটাকে লিখব। তো আমি এই সিরিজে তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমরা প্রত্যেকটা প্র্যাকটিস করার জন্য কোন কোন স্ট্রাকচারগুলি লাগতেছে সেইগুলিকে আমরা বারবার রাইট ডাউন করে তোমাকে দেওয়ার চেষ্টা করব, নোট করে দেওয়ার চেষ্টা করব। এখানে তুমি লক্ষ্য করবা যে এখানে প্রথম যেটা পড়তেছে সেটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, বলো সাবজেক্ট যদি কী হয়? সিঙ্গুলার হয়। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কি হয়? সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব সিঙ্গুলার বলতে কি? ভার্বের সাথে অ্যাস বা ইয়েস কি হইতেও পারে, আবার নাও হইতে পারে। তো এইখানে আমরা 1 নম্বরে যেটা দেখলাম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। তো এখানে তুমি লক্ষ্য করো যে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এই যে কান্ট্রি যে সমৃদ্ধিটা সেটা টোটালি ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে। তাহলে এখানে আমরা কাকে পাইলাম বলো? ডিপেন্ডকে পাইলাম। যাকে যাকে নিব তার উপর একটা টিক দিব, তাহলে তুমি বুঝে যাবা কাকে কাকে তুমি নিচ্ছ। এখন দেখো এখানে আমরা বলতেছি এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। তাহলে কি হবে বলো? ডিপেন্ডস। বলো কি হবে? ডিপেন্ডস। তার মানে ভার্বের সাথে অ্যাস যুক্ত হইল।
প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, উই শুড নট দ্যাশ লেজি লাইফ। আচ্ছা, আমাদের কি উচিত যে আমরা একটা অলস জীবন পার করব? না, আসলে উচিত না। এখন এই যে কোনো কিছু পার করা মানে নেতৃত্ব দেওয়া, এইরকম কথা বোঝাচ্ছে। তার মানে এখানে কী হবে? লিড হবে। তাহলে এখানে আমরা কী বসাবো? লিড। এবং এর মধ্যে আমি একটা স্ট্রাকচার পেলাম, সেই স্ট্রাকচারটা হচ্ছে এইরকম যে মডাল অক্সিলারি ভার্বের পরে, বলো কার পরে? মডাল ভার্বের পরে। তার মানে মডাল এর পরে বসে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে 2 নম্বরটা আমরা পাইলাম কি বলো? মডাল ভার্বের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। তার মানে যা আছে তাই বসলো। এরপর দেখো, উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। তার মানে আমাদের উচিত, প্রত্যেকের উচিত আমাদের কান্ট্রিতে, আমরা যে কান্ট্রি তৈরি করবো সেটাতে ভূমিকা রাখা। ঠিক আছে? তাহলে উই শুড আমাদের উচিত, অল আমাদের সবাইকে উচিত কি করা? বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রিকে তৈরি করা। তাহলে তৈরি করা ইংরেজি কোনটা বলো? বিল্ড। তাহলে এখানে আমরা পাইলাম কি বলো? বিল্ড পাইলাম। এখানেও তুমি লক্ষ্য করো, শুড একটা মডাল, শুডের পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে যা আছে তাই বসে যাবে। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু, এই যে হ্যাভ টু শব্দটা আছে না, এই হ্যাভ টু শব্দটাকে আমরা বলে থাকি সেমি মডাল। তার মানে মডালের পরে যা হবে সেমি মডালের পরে তাই হবে। তাহলে এখানেও আমরা বলতে পারি উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তার মানে কি বসবে বলো? ভার্বের বেস ফর্ম বসবে। বলো কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে আমরা কাকে বসালাম? ওয়ার্ককে বসিয়ে দিলাম। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি আসলে পরিশ্রম ছাড়া কোনো সমৃদ্ধি পায় নাই। উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তার মানে উই শুড আমাদের মনে রাখতে হবে যে, তাহলে এখানে আমরা কি বসাবো? রিমেম্বার। তাহলে আমরা কি বসাবো বলো? রিমেম্বার। তাহলে আমাদের আসলে মনে রাখতে হবে যে, কি মনে রাখতে হবে? ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আমরা জানি পরিশ্রমী কি বলো? সৌভাগ্যের প্রসূতি। বলো আমরা কি জানি? পরিশ্রম কি? সৌভাগ্যের প্রসূতি। তাহলে এখানে আমরা জানলাম পরিশ্রম হচ্ছে কি? সৌভাগ্যের প্রসূতি। এরপর দেখো বলা আছে ইফ উই দ্যাশ দ্য ডেজ অ্যাওয়ে উই দ্যাশ বিহাইন্ড বা হাইন্ড। এখন তুমি লক্ষ্য করো, এখানে আমরা যে স্ট্রাকচারটাকে দেখবো সেটা হচ্ছে এইরকম। এখানে আমরা 3 নম্বরে দেখবো একটা কন্ডিশনাল বাক্য আছে। বলো কি আছে? কন্ডিশনাল। এই কন্ডিশনালটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে এই কন্ডিশনালে আমরা কি দেখবো? দেখো, কন্ডিশনাল দেখবো ইফের পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। বলো প্রেজেন্ট ইনডিফিনিট মিনস হচ্ছে যদি V1 হয়, তাহলে এখানে কমা দিয়ে আমি এরপরে যেটা করব সেটা হচ্ছে সাবজেক্টের পরে আসবে কি বলো? উইল, অথবা কি আসবে বলো? মে, অথবা আসবে কি বলো? ক্যান, তারপরে কি আসবে? ভার্বের বেস ফর্ম। বলো কি আসবে? ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স বলে থাকি আমরা। ঠিক আছে? এরপর এখানে আবার একটা কন্ডিশন গেল, হ্যাঁ। তারপর আরেকটা কন্ডিশন আসে এইরকম, ইফের পর যদি আমি এখানে এবি দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ইফের পর যদি পাস্ট ইনডিফিনিট হয়, বলো কি হয়? পাস্ট ইনডিফিনিট যদি হয়, হ্যাঁ, তাহলে তারপর একটা কমা আসবে। কমা হয়ে বলো এখানে কি আসবে? সাবজেক্টের পর আসবে উইলের জায়গায় আমরা বলে থাকি উড। বলো কি বলে থাকি? উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। এখন তোমরা বলতে পারো যে এখানে আপনি কেন লিখলেন না মে? তোমরা অনায়াসে বুঝে যাবে। মেয়ের জায়গায় কি বলতে পারি আমরা? মাইট। তারপরে কেন জায়গায় কি বলতে পারি? কুড। তার মানে বসতে পারে, আমি লিখলাম না। ঠিক আছে? তাহলে দেখো এখানে এই 2টা কন্ডিশন আমাদের পরীক্ষার হলে খুব বেশি আসে। ঠিক আছে? সেটা হচ্ছে এখানে তুমি লক্ষ্য করো যে এখানে আমাদের কি বলা আছে বলো? ইফ। এই যে দেখো, ইফ যুক্ত একটা কন্ডিশন। ইফ উই দ্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা আমাদের সময়গুলিকে চলে যেতে দিই অলসভাবে, তাহলে অলস ইংরেজি এখানে কোথায় ছিল? আইডল ছিল। তার মানে এখানে কোনো পাস্টের কোনো মার্কার নাই, তাহলে আমরা প্রেজেন্টে দেবো। তাহলে উই এমন একটা সাবজেক্ট যার পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তার মানে উই শব্দটার সাথে কি হয় বলো? ভার্বের বেস ফর্ম হয়। আমরা মনে রাখবো থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত যারাই থাকবে তাদের সাথে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। দ্য ডেজ অ্যাওয়ে উই ড্যাশ লেগ বিহাইন্ড। তাহলে এখানে আমরা বলবো তাহলে আমরা পিছিয়ে পড়বো। তার মানে লেগ মানে কি? পিছিয়ে পড়া। তাহলে কি হবে? উই উইল লেগ বিহাইন্ড। এখন তুমি চাইলে বলতে পারো উই মে লেগ বিহাইন্ড, তুমি চাইলে বলতে পারো উই ক্যান লেগ বিহাইন্ড। ওকে, এরপর আসে দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, যে জাতিটা আসলে পরিশ্রমী, এখানে কাকে বোঝাচ্ছে? নেশনস মানে কি? একটা জাতি না, অনেকগুলি জাতি। যেসব জাতিগুলি আসলে পরিশ্রমী, তার মানে প্লুরাল বোঝাচ্ছে। প্লুরাল বুঝালে এখানে বলো কি হবে? আর হবে। বলো কি হবে? আর। তার মানে এখানে বিকে নিলাম, এখানে আইডেল নিলাম, এখানে আমরা কাকে নিলাম বলো? লেগকে কি ব্যবহার করে ফেললাম। তাহলে দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস দ্যাটস দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। তাহলে যেসব জাতিগুলি আসলে পরিশ্রমী তারা আসলে কি করতে পারে?
চূড়ান্তভাবে যে আমরা বলি উন্নতি শিখরে পৌঁছাতে পারে। আচ্ছা, আমরা কি কখনো বলতে পারবো যে সে সবসময়ই আসলে পরিশ্রম করলেই উন্নতি পাবে? না, আসলে বলতে পারবো না। কেন বলতে পারবো না? বিকজ অফ তুমি লক্ষ্য করবা যে দেখবা যারা দিন মজুরে কাজ করে তারা কিন্তু অনেক হার্ডওয়ার্ক করে, কিন্তু তারা ব্রেন দিয়ে কি করে না, কাজ করে না, তারা শুধু শরীর দিয়ে কাজ করে। এই জন্য দেখা যায় তারা সারা বছর পরিশ্রম করতেছে কিন্তু কিন্তু সফলতা কি পাচ্ছে না। তার মানে পরিশ্রম করলেই সফলতা পাবা সেটা হইতে পারে না, পেতে পারো। ব্যাপারটা হচ্ছে কি, পেতে পারো। তার মানে কোনো কিছু পারা বোঝালে কি হয়, ক্যান হয়। বলো কি হয়, ক্যান হয়। তাহলে মিনিংটা দেখে বেজ অন মিনিংয়ে তুমি এখানে বুঝতেছো, তাহলে কি হবে, ক্যান। দেখো ক্যান, এখানে দেখো ক্যানের সাথে বলো কি হবে, এখানে দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে রিচ আর একটা হচ্ছে ফলো। তুমি অনায়াসে বুঝতেছো ক্যান রিচ হবে, তাহলে কি হবে, ক্যান রিচ। তার মানে পৌঁছাতে পারে, দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট। সো উই শুড ড্যাশ দ্যাম। তার মানে আমরা বলতে পারি শুড এর পরে বলো কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে আমরা কি বলবো, বলো শুড এর পরে বলবো ফলো দ্যাম। তার মানে উই শুড ফলো দ্যাম। দেখছো, তাহলে এখানে তুমি লক্ষ্য করো একটা হচ্ছে মিনিং দিয়ে আসছে আর তিনটা আমরা স্ট্রাকচার পাইছি মাত্র। ঠিক আছে, একটা মিনিং দিয়ে আসছে আর বাকি সব আমরা কি পাইছি বলো, স্ট্রাকচার পাইছি। ঠিক আছে, এখানে তুমি দেখছো যে ভাইয়া এখানে আমরা তিনটা স্ট্রাকচার পাইছি। একটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে সিঙ্গুলার সাবজেক্ট বসে, ভার্ব বসে, আর মডাল হলে ভার্বের বেস ফর্ম আর কন্ডিশনের দুইটা স্ট্রাকচারকে আমরা দেখলাম। ওকে, চলো দেখা যাক এরপর আমরা যে বোর্ডটা দেখবো সেই বোর্ডটা হচ্ছে, দেখো দিনাজপুর বোর্ডে 2025 সালে আসছে, কুমিল্লা বোর্ডে 2020 সালে আসছে এবং রাজশাহী বোর্ডে 2015 সালে আসছে। তিনবার আসছে। বলো কয়বার আসছে, তিনবার আসছে। ঠিক আছে, তো তুমি লক্ষ্য করো এখানেও সেম। রিসিভ মানে কি বলো, গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করাকে বলে রিসিভ। এরপর কন্ট্রিবিউট অবদান, কিপ মানে হচ্ছে রাখা, প্রুভ মানে প্রমাণ, ডেভেলপ মানে উন্নতি করা, কনফাইন মানে সীমাবদ্ধ বা আবদ্ধ, বিকাম হওয়া, অ্যাডাপ্ট খাপ খাওয়ানো, ওয়ার্ক মানে কাজ করা, বি মানে হওয়া। এখন তোমাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে রাইট ফর্মস অফ ভার্ব পারতে গেলে তোমাকে অবশ্যই অর্থ বুঝে বুঝে পারতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু তুমি পারবে না। এবার আসো দেখো, অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি উইমেন ইন দ্য পাস্ট ওয়ার। দেখো কি বলতেছে, অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি। এটা অনেকেই প্রোনাউন্সিয়েশন ভুল করে, বলে হিস্টোরি। এটা হিস্টোরি না, এটাকে বলা হিস্ট্রি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি উইমেন ইন দ্য পাস্ট, তাহলে মহিলারা অতীতে কি হইতো, ওয়ার। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবা, এখানে এই জিনিসটা আমি অসংখ্যবার স্টুডেন্টদের দেখছি যে আসলে তারা কোনোভাবেই বুঝতে সক্ষম হয় না যে কি হইলে আমরা অ্যাক্টিভ বলবো আর কি হইলে আমরা প্যাসিভ বলবো। তার মানে কোন সেন্টেন্সে কাকে দেখে কিভাবে বুঝবো এটা অ্যাক্টিভ বাক্য অথবা এটা একটা প্যাসিভ বাক্য। সে বোঝার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো এখানে আমরা মাত্র বলছিলাম যে ভাইয়া এখানে আমরা একটা একটা করে সিরিয়াল লিখবো যে কি কি আমাদের লাগতেছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে 4 নম্বর স্ট্রাকচারে যেটা পাবো সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য বলা হয়, আরেকটা হচ্ছে প্যাসিভ বাক্য বলা হয়। বলো কি বলা হয়, প্যাসিভ বাক্য বলা হয়। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে অ্যাক্টিভ মানে হচ্ছে যে ফাইনাইট ভার্বের যে কাজটা আছে, তার মানে যেই ভার্বটা দেখে আমরা টেন্সকে চিনতেছি সেই কাজটা আছে, সেই কাজটা যখন সাবজেক্ট করে তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ বাক্য। আবার ফাইনাইট ভার্বের কাজটা যখন যে সাবজেক্ট হিসেবে বসে সে করে না তখন তাকে বলা হয় প্যাসিভ বাক্য। যেমন ধরো আমি যদি এখন এক্সাম্পল বলি, এক্সাম্পল হচ্ছে এইরকম, যদি বলা হয় দ্য ওয়ার্ক ইজ ডান। দেখো দ্য ওয়ার্ক ইজ ডান, তার মানে কি বলছি বলো তো, কাজটা সম্পূর্ণ হয়েছে, কাজটা সম্পূর্ণ হয়েছে। এখানে সাবজেক্ট কে বসছে, দ্য ওয়ার্ক বসছে। এখন তুমি আমাকে বলো তো দ্য ওয়ার্ক কাজটা সম্পূর্ণ হয়েছে, কাজটা কি নিজে নিজে সম্পূর্ণ হয়েছে নাকি আমার দ্বারা বা আমাদের দ্বারা বা কোনো মানুষ দ্বারা সম্পূর্ণ হয়েছে? এখন তুমি বলতে পারবা অনায়াসে যে কোনো মানুষ দ্বারা সম্পূর্ণ হয়েছে, তার মানে এই বাক্যটা হচ্ছে কি একটা প্যাসিভ বাক্য। এখন যদি বলি যে আই ফিনিশ দ্য ওয়ার্ক, দেখো আই ফিনিশ দ্য ওয়ার্ক, তার মানে এই কাজটা করেছে, সম্পূর্ণ করেছে কে, আমি করেছে। তার মানে সাবজেক্ট হিসেবে কি বসছে, আমি, তার মানে বলতেছি কি আই ফিনিশ। এখন এই যে দেখো আমি করতেছি, তার মানে এই ভার্বের কাজটা কি করতেছে, আমি করতেছি। যখন ভার্বের কাজটা আমি করব তখন আমি করব মানে হচ্ছে কোনো সাবজেক্ট করব তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ। আর ভার্বের কাজটা যখন সাবজেক্ট হিসেবে যে বসছে সে করে না তাকে বলা হয় কি প্যাসিভ। তোমাকে এটা মনে রাখতে হবে স্পষ্টভাবে। তাহলে এই অ্যাক্টিভ আর প্যাসিভ জিনিসটা বুঝতে পারছো, আই হোপ সো। ঠিক আছে, এখন এখানে তোমাকে মনে রাখতে হবে অ্যাক্টিভ বাক্য ফলো করে কাকে, টেন্সকে। তার মানে টেন্সের যে স্ট্রাকচারগুলি আছে
আছে। যেমন ধর প্রেজেন্ট ইনডিফিনিটে বসে কি V1, পাস্ট ইনডিফিনিটে বসে V2, এরকম আমাদের টেন্সকে অনুসরণ করে সেগুলি আমরা বসাই দেব। কিন্তু মনে রাখতে হবে যে প্যাসিভ হইলে তার কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। তখন আমরা ভয়েসে শিখছি যে কীভাবে চেঞ্জ হয় সেটা এখানে দেখার চেষ্টা করব। তো এখানে আমরা লক্ষ্য করব, এতে আমরা যদি বলি, দেখো এখানে আমরা যদি বলি এতে V1, তার মানে V1 বলতে তুমি বুঝতেছো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্যাসিভ বাক্যে কি হবে বলো? প্যাসিভ বাক্যে যেটা হবে সেখানে হবে এম, এম এর পরে ইজ এর পরে আর, এই তিনটা যে কোনো একটা বুঝবে, তার সাথে বুঝবে V3। তার মানে আমি কিন্তু এখানে ভার্বের ফর্মটা লিখতেছি, সাবজেক্টকে কিন্তু লিখতেছি না, কারণ আমরা শিখতেছি কাকে? সঠিক ভার্বের রূপটাকে। ঠিক আছে, এখন এখানে যদি আমরা বলি বিতে যদি আমরা বলি V2, তাহলে V2 হইলে বলো এখানে কি হবে? ওয়াজ বা ওয়্যার হবে। বলো কি হবে? ওয়াজ বা ওয়্যার। এরপরে বলো কি হবে? V3 হবে। এরপর আসে, এরপর যদি আমি সিতে বলি, সিতে আসে কি জানো? সিতে আসে মডাল। বলো কি আসে? মডাল। এখন মডাল যদি আসে, বলো মডাল যদি আসে, মডাল থাকলে কি হবে বলো তো? এই মডালের সাথে বি হবে। বলো কি হবে? বি হবে। বি এর পরে কি হবে? V3 হবে। ঠিক আছে, এরপরে আসে যেটা, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, V3। বলো কি আসে? হ্যাভ অথবা হ্যাজ। আমরা জানি অ্যাক্টিভ বাক্যে হ্যাভ, হ্যাজ, V3 হয়, বা হ্যাডও হইতে পারে। ঠিক আছে, অ্যাক্টিভ বাক্যে মানে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট, সেটাতে এরকম হইতে পারে। কিন্তু আমরা এখানে শিখবো সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকবে না কেন, এর সাথে বলো কি হবে? বিন হবে। বলো কি হবে? বিন। তারপরে আমরা কি দেবো বলো? V3 কে দিয়ে দিব। এই স্ট্রাকচারটা মনে রাখতে পারলে শুধুমাত্র রাইট ফর্মস অফ ভার্বে যে ভালো করবা জিনিসটা এমন না, এর বাইরেও হ্যাঁ আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অসংখ্য বাক্য লেখার সময় এই স্ট্রাকচারগুলিকে আমরা কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এরপর দেখো তাহলে এখানে আমরা যেটা বলতেছিলাম, দেখো তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এইরকম। দেখো এখানে বলতেছিলাম যে ওয়্যার, ওয়্যার এরপরে আমি থেমে গেছিলাম। এখন আমাকে মনে রাখতে হবে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, বলো কি থাকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে। হ্যাঁ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে অ্যাক্টিভ বাক্য যদি হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে যেটা হয় সেটা হবে ভার্বের সাথে আইএনজি। বলো কি হবে? ভার্বের সাথে আইএনজি। যদি বাক্যটা কি থাকে? অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? সাবজেক্ট সক্রিয় থাকে। আর যদি প্যাসিভ থাকে, বলো কি থাকে? প্যাসিভ থাকে, তাহলে এরপরে হবে V3। বলো প্যাসিভ থাকলে এরপরে কি হবে? V3। তাহলে এই শব্দগুলির পরে যদি প্যাসিভ হয় তাহলে হবে V3। এখন তুমি বুঝবা কেমন এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? আচ্ছা, মহিলাদেরকে মানে মেয়ে মানুষদেরকে আগের দিনে কি করা হইতো? ওয়্যার ড্যাশ উইদিন দ্য ফোর ওয়ালস, চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখা হইতো। এখন তুমি আমাকে বলো তো, বা তোমরা আমাকে বলো তো, যে এই যে চার দেয়ালের মধ্যে বন্দি হওয়া, এই জিনিসটা কে করে? এই জিনিসটা কি একটা মেয়ে নিজে নিজেকে করতো, নাকি অন্য কারো ধারা হইতো? অন্য কারো ধারা হইতো। ঠিক আছে, তো সমাজ ব্যবস্থা অন্য কোনো ধারা হইতো। ঠিক আছে, তো অন্য কারো ধারা হওয়ার কারণে এখানে এটা প্যাসিভ রূপে আছে, তার মানে ওয়্যারের পরে হবে আমাদের V3 হবে। এখান থেকে আমরা দুইটা আনসার নিতে পারি, কখনো আমরা বলতে পারি কনফাইন, কখনো আমরা বলতে পারবো কিপ। তো আমি যেটাকে প্রিফার করি, কনফাইনটাকে আমি প্রিফার করে থাকি। তুমি কিপ দিলেও সমস্যা নেই। তাহলে এখানে আমরা কি দেবো বলো? কনফাইন্ড। বলো কি দেবো? কনফাইন্ড। ওকে, তাহলে এই যে ওয়াজ ওয়্যারের পরে কি বসে? V3 বসে। কেন হয়েছে? কারণ প্যাসিভ হয়েছে। এরপর আসে বাট অ্যাট প্রেজেন্ট দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, দে শব্দটা কি একটা প্লুরাল? তাহলে দের পরে কি হবে বলো? আর হবে। বলো দের পরে কি হবে? আর হবে। তাহলে এখান থেকে আমি নিলাম কাকে? ভি ভার্বকে নিলাম। তাহলে এই বর্তমানে তারা আর এখন কি নাই? আবদ্ধ নাই। কাদের মধ্যে? তাদের প্যারেন্টসের মধ্যে বা হাজব্যান্ডস এন্ড হাউসের মধ্যে। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, এই প্যাসেজের যে সময়টা আছে, দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ড্যাশ। দেখো তুমি লক্ষ্য করো এখানে, দেখো দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড, এই যে দেখো, তার মানে কি? আউটলুক মানে কি? দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড মানে তোমার আচরণ। এই আচরণটা হ্যাভ বিন, তুমি দেখো লক্ষ্য করবা, তোমাদেরকে একটু আগে শেখানো হয়েছে যদি প্যাসিভ হয় তাহলে কি বলছিলাম বলো? হ্যাভ, হ্যাজের পরে কি হয়? বিন প্লাস V3 হয়। তো এখানে যদি তোমার এই বিন শব্দটা না থাকতো, তোমাকে কিন্তু নিচ থেকে বিন শব্দটা নিয়ে আসতে হইতো, কারণ এই যে পরিবর্তন হচ্ছে, দেখো হ্যাভ বিন ড্যাশ অ্যাজ ম্যান অ্যান্ড উইমেন, তার মানে কিসের মতো পরিবর্তন হচ্ছে? এখন পরিবর্তন ইংরেজি কি এখানে আছে? নাই। তাহলে আমরা বলতে পারি উন্নতি হচ্ছে। তাহলে উন্নতি হচ্ছে মানে কি? এখানে আমি বলতে পারি ডেভেলপ। বলো কি বলতে পারি? ডেভেলপ। এখন এখানে আমরা বলবো V3, তাহলে কি হবে? ডেভেলপড। ওকে, তাহলে এই যে দেখো দৃষ্টিভঙ্গি এবং আচরণ পরিবর্তন হচ্ছে কিসের মতো? পুরুষ মানুষ এবং মহিলার মতো। আর ড্যাশ
themselves to the changing society। আচ্ছা বলো তো এখানে আর বলতেছে, হ্যাঁ আর এর পরে আমরা বলছি একটু আগে আমরা বলছি যে আমরা কি জানি, দেখো আমরা জানি কখনো হবে অ্যাক্টিভ বাক্যে আমরা কি দেখছি বলো, কখনো অ্যাক্টিভ বাক্য থাকলে হবে ওয়াজ ওয়ার পরে ভার্বের সাথে আইএনজি, কখনো হবে কি V3। তাহলে এই আর এর পরে এখন বলো তো কি হবে, এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখো পুরুষরা এবং মহিলারা কি করতেছে একে অপরের সাথে খাপ খাইয়ে নিচ্ছে, তার মানে এখানে অ্যাক্টিভ বাক্য বোঝাচ্ছে। তাহলে আর এর পরে বলো কি হবে, এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা বলতে পারি অ্যাডাপ্টিং, বলো কি বলতে পারি, অ্যাডাপ্টিং themselves to the changing society বাই দেশ এডুকেশন। তুমি লক্ষ্য করবে এখানে একটা কমা হবে, বাই দেশ এডুকেশন। আচ্ছা বাই দেশ এডুকেশন মানে কি, দেখো আমরা এই শিক্ষাটাকে কি করতেছি, গ্রহণ করতেছি। তাহলে গ্রহণ করা ইংরেজি এখানে কি ছিল বলো, আমরা অ্যাডাপ্টকে নিছি, গ্রহণ করা ইংরেজি ছিল রিসিভ। তাহলে বাই হচ্ছে একটা প্রেপোজিশন, তার মানে নতুন একটা কনটেক্সট পেলাম। তাহলে এখন আমরা শিখব সেটা হচ্ছে যে আমরা এখানে 4 নাম্বার শেষ করছি, এখানে আমরা 5 নাম্বার বলবো। এই 5 নাম্বার আমরা কি বলবো, দেখো 5 নাম্বারে বলবো প্রেপোজিশন যদি থাকে, এই প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। শুধুমাত্র তোমাকে মনে রাখতে হবে একটা প্রেপোজিশন ব্যতীত। বলো কয়টা প্রেপোজিশন ব্যতীত, একটা। সেই প্রেপোজিশনের নাম কি, টু। তাহলে টু এর পরে হবে ভার্বের বেস ফর্ম। তাহলে এক্সেপশন হচ্ছে টু একটা প্রেপোজিশন, তারপরে হবে ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম। কিন্তু এছাড়া যত প্রেপোজিশন আছে সবার সাথে হবে ভার্বের সাথে আইএনজি। তাহলে সেই অর্থে আমি বলতে পারি দেখো বাই, এখানে আমরা রিসিভের জায়গায় আমরা কি বলবো বলো, রিসিভিং। বলো কি বলবো, রিসিভিং। ওকে, তাহলে এখানে আমরা বললাম রিসিভিং। তাহলে রিসিভিং এডুকেশন, দে আর ড্যাশ পাইলটস। আচ্ছা এখানেও সেম দেখো আর আছে, তাহলে আর এর পরে আমরা কি বলছি বলো, অ্যামিজ আর ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি হবে যদি অ্যাক্টিভ হয়। তাহলে দে, দে বলতে কাদেরকে বোঝাচ্ছে, মেয়েদেরকে বোঝাচ্ছে। মেয়েরা বর্তমানে কি হচ্ছে, পাইলটস হচ্ছে, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার্স হচ্ছে, হাই অফিসিয়ালস হচ্ছে, এটসেট্রা হচ্ছে। তাহলে হওয়া ইংরেজি কি বলো, বিকাম। তাহলে এখানে আমরা কি বলবো বলো, দে আর বিকামিং। তাহলে দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস এটসেট্রা। দে আর ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল দি প্রোগ্রামস। তাহলে দেখো তারা এখন কি করতেছে, কাজ করতেছে। আবার সেম আর এর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে তারা কাজ করতেছে হাতে হাত রেখে। এই যে এখানে আমরা কাজ করা ইংরেজি কি পাই, ওয়ার্ক। তাহলে এখান থেকে আমরা নিলাম কাকে, ওয়ার্ক। হাতে হাত রেখে সকল প্রোগ্রামসে দে আর নাও এইবল টু ড্যাশ। দেখো তুমি লক্ষ্য করো এখানে এই যে এইবেলের পরে কি আছে, টু আছে। তাহলে এই টু থাকার কারণে এখানে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তার মানে দে আর নাও এইবল টু প্রুভ দেয়ার ওর্থ। তো আমি বলছিলাম যে প্রিপোজিশন হিসেবে যদি টু থাকে তাহলে হবে ভার্বের বেস ফর্ম। দে ড্যাশ মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। আচ্ছা তারা, এইটাকে আমি দুইটা ভাবে লিখতে পারি। যদি তুমি চিন্তা করো যে প্রেজেন্ট ইনডিফিনিট লিখবা সেটাও রাইট, তুমি যদি চিন্তা করো প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখবা সেটাও রাইট। তাহলে দেখো তারা এখন ইকোনমিতে, অর্থনীতিতে কি করতেছে, অবদান রাখতেছে। তাহলে অবদান ইংরেজি এখানে কোথায় ছিল, এই যে কন্ট্রিবিউট ছিল। তাহলে কি বলবো বলো, তুমি বলতে পারো দে এমন একটা সাবজেক্ট, দের পরে আমরা কি বসাবো বলো, দের পরে আমরা বসাবো ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা বসাইতে পারি দে কন্ট্রিবিউট। বলো কি, দে কন্ট্রিবিউট। তাহলে দে কন্ট্রিবিউট মাচ, এটা বসাইতে পারি। অথবা আমরা বলতে পারতাম দে আর কন্ট্রিবিউটিং। বলো দে আর কন্ট্রিবিউটিং much to the economy of the country. Now it has come to the realization of man that no development is possible by, এখানে দেখো আবার আসছে কি, বাই একটা প্রিপোজিশন আসছে আর এখানে একটা শব্দ বাকি আছে, সেটা কি বলো, কিপ। তাহলে আমি বলতে পারি বাই কিপিং। বলো বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন আইডল অ্যাট হোম। দেখছো তুমি কি কখনো এইভাবে প্রত্যেকটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসকে কারণ সহকারে শিখছো? যদি না শিখো তাহলে আজকে থেকেই যাত্রাটা শুরু করো এবং তোমার বন্ধুদেরকে তুমি উৎসাহিত করো, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন এরপর আমরা যেটা দেখবো, দেখো এটা আসে সিলেট বোর্ডে আসে 2025 সালে, চট্টগ্রাম বোর্ডে আসে 2020 সালে। তার মানে আমি কিন্তু ফার্স্টেই বলে নিয়েছিলাম আমরা কোন সালের কোয়েশ্চেনগুলি করতেছি, আমরা করতেছি 2025 সালের কোয়েশ্চেনগুলিকে কি আমরা সলভ করার চেষ্টা করতেছি। এখন দেখো এখানে আছে ড্যামেজ মানে কি বলো, ড্যামেজ মানে ধ্বংস হওয়া, নষ্ট হওয়া। এরপর আসে রেজাল্ট, ফলাফল। বি মানে হওয়া, রাইজ মানে ওঠা, ট্রাই মানে চেষ্টা করা, ওভারকাম মানে আমরা জানি কোনো কিছু থেকে আমরা যখন কি বলে এটাকে, কোনো কিছুকে জয় করা, হ্যাঁ, কোনো কিছু ভয়কে দূর করা, এরকম আমরা এটাকে বলি ওভারকাম করা, ঠিক আছে? ব্রিড মানে কি, জন্মানো। অ্যাক্ট মানে অভিনয় করা, বিল্ড মানে তৈরি করা, কম্পেয়ার মানে তুলনা করা। এখন দেখো প্রথমে যেই শব্দটা বলছে সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল।
তাহলে সেলফ কন্ট্রোল মানে কি? আত্মনিয়ন্ত্রণ। আচ্ছা, তোমার ভিতরে যদি আত্মনিয়ন্ত্রণ না থাকে তাহলে তোমার মাধ্যমে কি হবে? খারাপ কাজ বেশি হবে না? এই জন্য বলা হয় যে আত্মনিয়ন্ত্রণ খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আত্মনিয়ন্ত্রণ ইজ কনসিডার্ড আ গ্রেট পাওয়ার। তো আত্মনিয়ন্ত্রণটা আসলে বিবেচিত হয় একটা খুব বড় একটা পাওয়ার হিসাবে, শক্তি হিসাবে। ইট ড্যাশ অল আদার ভার্চুস। দেখো, এটা আসলে জন্ম দেয় অন্যান্য সকল গুণগুলির জন্ম দেয়, ঠিক আছে? তাহলে জন্ম দেয় ইংরেজি এখানে কি বলছিলাম? আমরা বলছিলাম ব্রিড। এখন দেখো, ইট একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে ইটের পরে বলো কি হবে? ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে। তাহলে এখানে কি হবে? ইট ব্রিডস অল আদার ভার্চুস। ম্যান ইউজুয়ালি ড্যাশ অন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স। এখানে ইম্পালসেস মানে হচ্ছে যে আমরা বলি না ইন্সপায়ার, ইন্সপায়ারের অর্থে ব্যবহার করা হয়। তার মানে কি? উৎসাহিত হয়, উদ্বুদ্ধ করে, মানে কাজ করার তাড়না আসে, ঠিক আছে? এটাকে বোঝায়। এরপর আসে স্ট্রং ডিজায়ার্স মানে কি? আমরা জানি স্ট্রং ডিজায়ার মানে কি? ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, খুব তীব্র আকাঙ্ক্ষাগুলি, ঠিক আছে? তাহলে মানুষ আসলে সাধারণত এই ইউজুয়ালি শব্দটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা মার্কার, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে। তাহলে ম্যান আছে। এখন দেখো, মানুষ আসলে তীব্র আকাঙ্ক্ষা যেটা আছে সেই অনুযায়ী কি করে? মানুষ অভিনয় করে। অভিনয় মানে কি? চলাফেরা করে। তাহলে এখানে আমরা বলতে পারি অ্যাক্ট। বলো কি বলতে পারি? অ্যাক্ট। তাহলে ম্যানের পরে বলো কি হবে? অ্যাক্টস হবে। বলো কি হবে? অ্যাক্টস। আচ্ছা, এরপর আসো ভিশিয়াস ডিজায়ার্স। আচ্ছা, ভিশিয়াস ডিজায়ার্স মানে কি বলো তো দেখি? ভিশিয়াস মানে তীব্র, ডিজায়ার্স মানে আকাঙ্ক্ষাগুলি, ঠিক আছে? দ্যাটস দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড। এখানে দেখো সাবজেক্টটা কি আছে? প্লুরাল আছে। আচ্ছা, প্লুরাল থাকলে আমরা কি বলছি? ভার্বের বেস ফর্ম হবে। এটা কিন্তু মনে রাখবা, হ্যাঁ, যে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে এটা অনেকেই জানে না, ঠিক আছে? এই একটা ছোট্ট জিনিস, হ্যাঁ, খুব ভালোভাবে জানে না বললে ভুল হবে, জানে কিন্তু ভালোভাবে জানে না। থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিটে। আর এইটা ব্যতীত অ্যাকসেপ্ট, এটা ব্যতীত যেই আছে, হ্যাঁ, যেই আছে এটা ব্যতীত সবার সাথে বলো কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। এই একটা জিনিস দিয়ে তুমি দেখো কতগুলি জিনিস করতে পারতেছো। কেমন? দেখো, এখানে শুরুতে আসছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাস আসছে। এখানে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাস আসছে। এখন দেখো, বিশেষ ডিজায়ার্স প্লুরাল আসছে, তো ভার্বের কি হবে? বেস ফর্ম হয়ে যাবে। তাহলে বিশেষ ডিজায়ার্স কি করে? দ্য পিউরিটি অফ হার্ট, ড্যামেজ করে, মানে নষ্ট করে দেয়। তীব্র আকাঙ্ক্ষা মানুষকে কি করে? আমাদের এই যে পিউরিটি অফ হার্ট আছে অ্যান্ড মাইন্ড আছে, এটাকে কি করে? নষ্ট করে দেয়। এর ফলে যেটা হয় দেখো, দ্যাটস দ্য ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার। হিউম্যান যে নেচার আছে সেটার অবক্ষয় হয় এর ফলাফল স্বরূপ। আচ্ছা, ফলাফল ইংরেজি এখানে কি আছে বলো? রেজাল্ট আছে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মাইন্ড হচ্ছে একটা ভার্ব। যেই ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে তার সাথে হয় ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে মাইন্ড হচ্ছে একটা ভার্ব, যে ভার্বের পরে কি আসবে বলো? ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কি হবে? রেজাল্টিং ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার। ইট ড্যাশ সেলফ কন্ট্রোল দ্যাট। তাহলে ইটের পরে বলো আমরা কি বলবো? ইটের সাথে কি হবে? ইজ হবে। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে কি হবে? ইজ হবে। তাহলে ইট ইজ সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প আ ম্যান ড্যাশ আপ। তোমরা অনায়াসে বুঝতেছো। তাহলে কি হবে বলো? এই যে আ ম্যান ড্যাশ আপ, তাহলে আমরা কি বলবো? বিল্ড আপ। বলো কি বলবো? বিল্ড আপ। এখানে বিল্ড অবশ্যই ছিল, এই যে দেখো বিল্ড আপ। পিওর ক্যারেক্টার হুইচ ইজ ভেরি এসেনশিয়াল টু দ্যাশ অ্যাবভ। আচ্ছা, টু এর পরে কি বসে বলো? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কি হবে? টু রাইজ অ্যাবভ। বলো কি হবে? টু রাইজ অ্যাবভ। আচ্ছা, এখানে রাইজও ছিল, এই যে দেখো রাইজ আছে, তাহলে রাইজ অ্যাবভ। দেখছো এখানে মূলত জিনিসটা কি? দেখো, মূলত কিন্তু জিনিসটা হচ্ছে আমরা কি পারি, আমরা খুব ভালো যদি ট্রান্সলেট করতে পারি তাহলে কিন্তু এমনিতেই তোমার সাথে সাথে চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো, টু রাইজ অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল টু ড্যাশ ইনহিউম্যানিটি। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা, এখানে সাবজেক্ট হিসেবে বসছে কি? নাথিং। আমরা বলছিলাম যদি হ্যাঁ অ্যাক্টিভ থাকে তাহলে ক্যানের পরে হবে ভার্বের বেস ফর্ম। যদি প্যাসিভ থাকে আমরা বলছিলাম ক্যান, তার মানে মডাল থাকলে কি হবে? মডালের পরে বি হবে, বি এর পরে কি হবে? V3 হবে। তাহলে সেখানে আমরা বলতে পারি ক্যান বি ড্যাশ। আচ্ছা, কেন ক্যান বি ড্যাশ হবে? কারণ হচ্ছে তুমি মনে রাখবা যে এখানে তুমি লক্ষ্য করবা, সেটা হচ্ছে এইরকম যে তোমাকে মনে রাখতে হবে যে আমরা যে প্যাসিভ বলতেছি, প্যাসিভ কেন বলতেছি? বিকজ অফ, এখানে তুমি খেয়াল রাখো যে নাথিং বলছে। বলো কি বলছে? নাথিং। আচ্ছা, নাথিং যে বলছে, নাথিং শব্দটা কি? আমি কি এই যে কোনো কিছুর সাথে তুলনা করা বোঝাচ্ছি না? তার মানে এখানে সাবজেক্ট হিসেবে যখন নাথিং বলতেছে তখন নাথিংটা কি কাজ করতেছে? আসলে সাবজেক্ট হিসেবে নাথিংটা কি কাজ করতেছে না। কেন করতেছে না? কোনো কিছুই না, এরকম বলতেছে। ড্যাশ
টু সেলফ কন্ট্রোল। এখানে আমরা বলতে পারি কোনো কিছুই নাই যাকে আসলে কম্পেয়ার করা হয়, কম্পেয়ার মানে তুলনা করা হয়, ঠিক আছে? তাহলে কোনো কিছুই না কম্পেয়ার করা হয়, তাহলে কী হবে? ক্যানের পরে কী হবে? বি, এবং ক্যানের পরে যে বি হবে, বি হয়ে বলো কী হবে? কম্পেয়ার্ড, বলো কী হবে? কম্পেয়ার্ড। তাহলে নাথিং ক্যান বি কম্পেয়ার টু সেলফ কন্ট্রোল টু দ্যাশ ইন হিউম্যানিটি। আচ্ছা এখন বলো তো টু আছে, টু এর পরে কী হবে? ভার্বের বেস ফর্ম। দেখছো একটা প্রিপোজিশন, আমরা কি শিখছি? প্রিপোজিশন থাকলে হয় ভার্বের বেস ফর্ম, আর প্রিপোজিশন হিসেবে যেই বসে ভার্বের সাথে আইএনজি এক্সেপ্ট টু, টু এর সাথে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তাহলে টু এর পরে কি হচ্ছে? ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে কি বোঝাচ্ছে? ইন হিউম্যানিটি। তাহলে কি হবে ভাইয়া? ওভারকাম, বলো ওভারকাম ইন হিউম্যানিটি, বলো ওভারকাম ইন হিউম্যানিটি। এখন দেখো, সো এভরিবডি দ্যাশ টু বি সেলফ কন্ট্রোল, তার মানে আমাদের প্রত্যেকের উচিত কি করা? এই সেলফ কন্ট্রোলড হওয়া, আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করা। তাহলে উচিত বলতেছি, তাহলে কি হবে? শুড। এটা কিন্তু বেসড অন মিনিং, হ্যাঁ শুড। শুডের পরে কি হচ্ছে ভাইয়া? ট্রাই। এখানে বাকি ছিল শুধুমাত্র কি আসলে ট্রাই, কি আমাদের বাকি ছিল। এরপর আমরা যদি দেখি 4 নম্বরে আমরা কি দেখবো? দেখো 4 নম্বরে আমরা দেখতেছি, প্রথমে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ডেলিভার। ডেলিভার মানে কি বলো? প্রদান করা, কোনো কিছুকে প্রদান করা, ঠিক আছে? এটা আসলে ঢাকা বোর্ড 25 সালে আসছিল, হ্যাঁ খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। বিকজ অফ কিছু কিছু সময় আমরা দেখতে পাই ঢাকা বোর্ডের মতো একটা বোর্ডে কিছু কিছু সময় দেখা যাচ্ছে, বা অন্যান্য বোর্ডে দেখা যাচ্ছে একটা পাস্টের একটা ঘটনা নিয়ে আসছে। তো পাস্টের ঘটনা যখন নিয়ে আসছে তখন সব কিছু পাস্টে চলে যাচ্ছে, তার মানে ওই একটা ফর্মেট জানা থাকলে হয়ে যাচ্ছে, সেটা কি বলো? V2, বলো কি জানা থাকলে হয়ে যাচ্ছে? V2। তাহলে দেখো ডেলিভার মানে প্রদান করা, এখানে দেখো টেক মানে কি? নেওয়া। আচ্ছা স্টার্ট মানে শুরু করা। প্রিসাইড, এই অর্থটা অনেকে জানি না। প্রিসাইড মানে হচ্ছে সভাপতিত্ব করা। আমাদের একটা প্রোগ্রামে দেখবা সভাপতি থাকে, তাকে বলা হয় সভাপতিত্ব করলে তখন সেটাকে বলা হয় প্রিসাইড, সভাপতিত্ব করা। বি মানে হওয়া, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, ডেকোরেট সাজানো, বিগিন মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, কাম মানে কি? আশা, রিড মানে আমরা বলতে পারি পড়া, ঠিক আছে? আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি দ্যাশ অফ ইয়েস্টারডে। এখানে তোমাকে মনে রাখতে হবে, এখানে আমরা বলবো যে পূর্বের দিন শুরু হয়েছিল। এখানে তুমি এইটা একটা ফ্রেজাল ভার্ব বলা হয়, ঠিক আছে? তার মানে ফ্রেজাল ভার্ব বলতে আবার একটা ভার্ব আছে, ঠিক আছে, যাদের পরে প্রিপোজিশন চেঞ্জ হলে মিনিংগুলি চেঞ্জ হইতে থাকে, ঠিক আছে? এখন দেখো আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি কেম অফ ইয়েস্টারডে, তার মানে কি হচ্ছে? আমাদের গতকালকে এই ঘটনাটি ঘটেছিল, ঠিক আছে? কি কোন ঘটনা ঘটেছিল? আমাদের অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি কি ঘটেছিল? উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। আমরা কি করেছিলাম? একটা প্রোগ্রাম হলে কি করি? সাধারণত সাজসজ্জা করাই, তার মানে ডেকোরেট করছি, ঠিক আছে? তাহলে কি হবে? উই ডেকোরেটেড, বলো উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। দ্য সিরিমনি ড্যাশ অ্যাট 3 PM। আচ্ছা এই সিরিমনিটা কি হয়েছিল? শুরু হয়েছিল, তার মানে সিরিমনিটা শুরু হয়েছিল কখন? অ্যাট 3 PM। তাহলে এখানে আমরা বলতে পারি বিগিন, অথবা আমরা বলতে পারি স্টার্ট। দুইটাই মানে কি হওয়া, বলো শুরু হওয়া, যে কোনো একটা বলতে পারি। তাহলে এখানে আমরা কি বলবো? পূর্বের দিন শুরু হয়েছে, তাহলে আমি যদি বিগিন বলি তাহলে কি বলবো? বিগিন। তাহলে এখানে V2 হিসেবে বলবো কি বলবো? বিগিন। ওকে, আওয়ার হেডমাস্টার দ্যাশ ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার দ্যাশ দ্য চিফ গেস্ট। আচ্ছা আমার হেডমাস্টার কি করছিল? আমাদের হেডমাস্টার এই যে প্রোগ্রামটাকে কি করছিল বলো? সভাপতিত্ব করছিল। বলো আমাদের হেডমাস্টার কি করছিল? সভাপতিত্ব করছিল। তাহলে সভাপতিত্ব যদি করা হয় তাহলে কি হবে? বলো প্রিসাইডেড। বলো কি হবে? প্রিসাইডেড। কেন প্রিসাইডেড হচ্ছে? বিকজ অফ এখানে কি বসবে? বলো V2 বসবে। বলো কি বসবে? V2। তাহলে প্রিসাইডেড ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার দ্যাটস দ্য চিফ গেস্ট। তাহলে এডুকেশন মিনিস্টার কি ছিল? চিফ গেস্ট হিসেবে ছিল। তাহলে আমরা বলতে পারি ওয়াস। দেখো এই যে বি এর পরিবর্তে আমরা কি বলতে পারি? ওয়াসকে আমরা বলতে পারি। এখন আমি কিন্তু ইজ বলবো না, কারণ এটা ঘটনাটা কোথায় হয়েছে? পূর্বে হয়েছে। এখন পর্যন্ত দেখো 5টা ঘটনাই প্রত্যেকটাতে বলো কি আসছে? V2 আসছে। এরপর দেখো দ্য ফাংশন দ্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন। আচ্ছা এই যে ফাংশনটা কি হয়েছিল? শুরু হয়েছিল। আমি বলছিলাম যে এখানে আমাদের ভাইস ভার্সা দেখো স্টার্টেড, এখানে আরটা হবে বুঝে নিও, হ্যাঁ স্টার্টেড। আচ্ছা এখন বুঝতেছি না, হ্যাঁ এখানে দেখো এই যে বিগেন ছিল আর এখানে কি আছে? স্টার্টেড আছে। আমি বলছিলাম যে এই দুইটাকে ভাইস ভার্সা করে কি দিতে পারো, ঠিক আছে? আচ্ছা উইথ দ্য রিসাইটেশন অফ দ্য ফ্রম দ্য হোলি কোরআন। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স ড্যাশ আউট। আমরা বলি কোনো কিছু আউট বললে মানে রিড আউট বললে কি হয়? পড়া হয়, ঠিক আছে? এরকম একটা কথা বলা হয়। তো এখানে দেখো, এখানে আসলে টিচার্সের পরে যে রিড শব্দটা বসতেছে এটা কিন্তু V1 হিসেবে বসতেছে না, এটা কি বসতেছে? V2। কারণ হচ্ছে V2, V1, V3 প্রত্যেকটাই রিডের সেম। তখন আমাদের উচ্চারণটা জাস্ট পরিবর্তন হয়। আমরা V1 যখন হয় তখন বলি রিড, আর V2 যখন হয় তখন বলি রেড, V3 যখন হয় তখন বলি রেড। তার মানে বলি রিড, রেড, বাট
তিনটারই স্পেলিং কি সেম। তাহলে আমরা এখানে বলছি রেড আওয়ার out the annual report. The honorable chief guest dash a brief encouraging speech. আচ্ছা, honorable chief guest কি করে? আমাদেরকে সাধারণত আমাদেরকে কিছু কি দেয়, আমাদেরকে ডেলিভার করে স্পিচ। দেখবা যখনই অনারেবল কোনো মানুষ আসে তখনই আমাদেরকে কিছু বক্তব্য শোনায়, যেটা শুনতে আসলে আমাদেরকে একটু বোরিং লাগে, কিন্তু তারপরে কিছু করার নেই, আমরা শুনি বৈশা বৈশা, ঠিক আছে। তো দেখো অনারেবল চিফ গেস্ট সে কি করে, ডেলিভার করে। তাহলে এখানে আমরা কি বলবো, আজকে হয়েছিল ঘটনাটা নাকি আগের দিন হয়েছিল? আগের দিন হওয়ার কারণে আমরা বলবো ডেলিভার্ড। বলো কি বলবো? ডেলিভার্ড। আ ব্রিফ এনকারেজিং স্পিচ দ্যাশ আস। এখন তোমাকে একটা সিম্পল জিনিস শিখতে হবে। সিম্পল জিনিস বলতে, সিম্পল বলার উদ্দেশ্য হচ্ছে সিম্পল বললে মানুষ সহজে শিখতে পারে, কঠিন বললে মানুষ শিখতে পারে না। সেটা কি? দেখো আমরা একটু আগে অনেকগুলি স্ট্রাকচার লিখছি, তার মধ্যে একটা স্ট্রাকচার আমাকে শিখতে হবে, সেটা হচ্ছে এইরকম। যদি একটা সিম্পল বাক্য থাকে, বলো কি বাক্য? সিম্পল বাক্য। এখন আবার তুমি যদি সিম্পল বাক্য না চিনো তাহলে তো সমস্যা। হ্যাঁ, একটা সিম্পল বাক্যে দুইটা ভার্ব থাকতে পারে না। বলো কয়টা ভার্ব থাকতে পারে না? দুইটা ভার্ব থাকতে পারে না, ঠিক আছে। সিম্পল বাক্য মিন্স যার মধ্যে একটা সাবজেক্ট আর একটা থাকে ফাইনাইট ভার্ব। বলো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে আরেকটা যে ভার্ব থাকবে সেই ভার্বটা কিন্তু কখনোই ফাইনাইট হতে পারবে না, তখনই আমরা তাকে বানাবো নন ফাইনাইট। এখন এই যে নন ফাইনাইট বানাবো, তাহলে প্রথম ভার্বটা থাকবে ফাইনাইট, তাহলে সেকেন্ড ভার্বটা যে নন ফাইনাইট হবে, এই নন ফাইনাইট করার সময়, সিম্পল বাক্যে নন ফাইনাইট করার সময় আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো একটা হবে হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা হবে ভার্বের সাথে আইএনজি। বলো ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি যেটা মুখে বললাম সেটা একটু স্মরণ রাখো। একটা সিম্পল বাক্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু তার সাথে আরেকটা যখন ভার্ব আসবে তখন সেই ভার্বের চরিত্রটা হবে দুই রকমের, হয় হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা কি ভার্বের সাথে আইএনজি। এই জায়গাটা আমাকে স্মরণে রাখতে হবে। কেন রাখবা? দেখো তুমি লক্ষ্য করো, যখনই তুমি স্মরণে রাখবা তখন কিন্তু এটা তুমি ইজিলি আনসার করতে পারবা। কিরকম দেখো, এখানে বলতেছে যে দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড আ ব্রিফ এনকারেজিং স্পিচ। তার মানে এই যে ডেলিভার করছে, কি করছে? একটা সংক্ষিপ্ত, একটা উৎসাহমূলক স্পিচ দিয়েছে। দ্যাশ আস টু বি রেগুলার ইন স্টাডিজ। আচ্ছা, যেটা আসলে আমাদেরকে কি করছে? দ্যাশ আস। হ্যাঁ, এখন দেখো এখানে কি কি আছে আমাদের, ঠিক আছে। এখানে আমাদের বাকি আছে অ্যাডভাইস আর বাকি আছে টেক। এই দুইটা শব্দই আমরা আসলে নেই। তাহলে এখানে আমরা বলতে পারি অ্যাডভাইজিং আস। বলো কি? অ্যাডভাইজিং আস। দেখো, দেখছো অ্যাডভাইজিং কেন বলছি বলো তো? কারণ এই যে দেখো তুমি লক্ষ্য করো, এই একটা সিম্পল সেন্টেন্সের আর কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে এটা আমি ফাইনাইট ভার্ব নিয়ে নিছি, তাহলে এটা কি হয়েছে? নন ফাইনাইট ভার্ব হয়েছে। এবং তুমি মনে রাখবা, যদি কোনো কাজের ক্ষেত্রে কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে হবে ভার্বের সাথে আইএনজি। এই জিনিসটা বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে যেটা করব, মাত্র 6 থেকে 7টা রুল দিব। যেই রুলগুলি দিয়ে তুমি মিনিমাম 7টা থেকে 8টা রাইট ফর্মস অফ ভার্ব পারবা। সেই ক্লাসটা তুমি একটু মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে। এখানে তো আসলে প্র্যাকটিস ক্লাস ওইভাবে পড়ানোর জায়গা নেই, ঠিক আছে। তো এই প্র্যাকটিস ক্লাসে আমি শুধু এতটুকু কথা বলতেছি যে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে হবে ভার্বের সাথে আইএনজি। এরপর দেখো বলতেছে আস টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড দ্যাশ পার্ট। বলো অ্যান্ড টেক পার্ট। বলো অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। বলতেছে যে আমাদেরকে আসলে উৎসাহিত করছে, আমাদেরকে অ্যাডভাইস দিছে আমরা যেন স্টাডিজে রেগুলার হতে পারি, এবং আমরা যেন এই যে আমাদের যে অজ্ঞতা আছে এটার বিরুদ্ধে যেন আমরা লড়াইটা কি করতে পারি বা অংশগ্রহণ করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দিলাম বলো? টেক পার্ট, অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। ওকে।